সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাজ্জাজ মুন্সি, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পাংশা সরকারি কলেজ, পাংশা রাজবাড়ী। শুরুতেই শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের কোভিড-19 প্রকোপে বৈশ্বিক মহামন্দার মধ্যে সুস্থ থেকে সুন্দরভাবে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেছেন। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি বিশ্বের প্রায় 200টির বেশি দেশ এই করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম ঘটেনি। বাংলাদেশের এই প্রতিকূল পরিবেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ রয়েছে, এই বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অলস ঘরে বসে থাকার কথা চিন্তা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় পাংশা সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আতাউল হক খান চৌধুরীর নিবিড় তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতায় তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। আর এই দিনে 2020-2021 সালের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্যোগ গ্রহণ করায় কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে 2020-2021 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে আমার বিভাগ অর্থনীতি পাংশা সরকারি কলেজের এই অর্থনীতি পরিবারের পক্ষ থেকে একগুচ্ছ রজনীগন্ধার ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি আমাদের আলোচনার বিষয় অর্থনীতি। অর্থনীতি কি, অর্থনীতি কেন আমরা পাঠ করব, সে সম্পর্কে আমরা পরে জানব। আগে একটু বলে নেই যে অর্থনীতি সম্পর্কে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা বিদ্যমান যে অর্থনীতি অনেক কঠিন বিষয়। এ প্রসঙ্গে আমার ছাত্র জীবনের কথা মনে পড়ে যায়। 1997-98 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলাম আমি। আমার শিক্ষা প্রতিষ্ঠান ছিল সরকারি রাজেন্দ্র কলেজ। ওই সময়ে দুইজন শ্রদ্ধাভাজন শিক্ষকের কথা মনে পড়ে যায়। একজন প্রফেসর বিল্লাল হোসাইন আর একজন মোহাম্মদ সালাউদ্দিন স্যার। তারা অর্থনীতিকে এমন সুন্দরভাবে উপস্থাপন করতেন, আমাদের কাছে মনে হতো না যে অর্থনীতি একটা কঠিন বিষয়। সালাউদ্দিন স্যারের একটা কথা মনে পড়ে যায়। সালাউদ্দিন স্যার আমাদের ক্লাসে প্রথম বর্ষের ক্লাসে বলেছিল, একজন ছাত্রকে যদি আমি কিছু টাকা দেই এবং সেই ছাত্রকে যদি বলি কিছু বাজার করে আনতে, এবং সেই ছাত্র যদি সেই বাজারগুলো ঠিক মতো আমাকে বুঝিয়ে দিতে পারে যে এই বাজার এত দাম, এই বাজার এত দাম, সুতরাং এত টাকা নিয়ে গিয়েছি, এত টাকা ফেরত, এটা যদি আমাকে বুঝিয়ে দিতে পারে, তাহলে সেই ছাত্রের মধ্যে অর্থনীতিতে অনার্স করার যোগ্যতা রয়েছে বলে আমি বিবেচনা করি। সুতরাং সালাউদ্দিন স্যারের এই কথায় আশার বুক ভরে গিয়েছিল। তখন ভেবেছিলাম যে না, তাহলে অর্থনীতি মনে হয় খুব একটা কঠিন নয়। কিন্তু বাস্তব জীবনে এসে দেখলাম যে আসলে অর্থনীতি বুঝলে অর্থনীতির মতো সহজ সাবজেক্ট আর হতে পারে না। অনেক কষ্টকর বিষয় আছে, সেই বিষয়গুলো যারা সহজেই অনুধাবন করতে পারে এবং যারা চেষ্টা করে অনুধাবন করার, বোঝার, তাদের কাছে কঠিন কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। অনেক সহজ একটা সাবজেক্ট যদি আমি বোঝার চেষ্টা না করি এবং না পড়ি, তাহলে আমার ভালো রেজাল্ট করা সম্ভব নয়। আবার অনেক কঠিন বিষয়কে যদি আমি চেষ্টা এবং সাধনা করি, সুতরাং চেষ্টা এবং সাধনার মাধ্যমে তা সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো সম্ভব হবে। সুতরাং অর্থনীতি হচ্ছে এমনই একটি বিষয়। হ্যাঁ, অর্থনীতি কষ্টকর বিষয় বটে, তবে অর্থনীতির গ্রহণযোগ্যতা অনেক।
শিক্ষা সম্পর্কে ধারণা আছে এমন গুণীজনদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় মানবিক বিভাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গ্রহণযোগ্য, মর্যাদাপূর্ণ বিষয় কোনটি, তাদের অনেকেই বলবে যে সেটা হচ্ছে অর্থনীতি। তৎকালীন সময়ে বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ একজন কর্মকর্তার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ঘটেছে। তার সম্পর্কে যখন আমি জানলাম, অর্থনীতি প্রসঙ্গে বিভিন্ন কথা বলতে গিয়ে সে আমাকে বলেছিল যে অর্থনীতি হচ্ছে মানি মেকিং সাবজেক্ট। একজন যদি অর্থনীতি ভালোভাবে জানে তাহলে অর্থের পিছনে তার ছোটার প্রয়োজন নেই, বরং অর্থই তার পিছনে ছুটবে। সুতরাং এই কথা শুনেও সেদিন আশার সঞ্চার ঘটেছিল। আমরা জানি যে অর্থনীতি একটি কঠিন বিষয়। অনেকেই মনে করেন অর্থনীতি একটি কঠিন বিষয়। শুধু ছাত্রছাত্রী নয়, অনেক অভিভাবক পর্যন্ত মনে করে যে অর্থনীতি খুব ভয়ঙ্কর একটা কঠিন বিষয়, সুতরাং ছাত্রছাত্রীরা যেন এর কাছে না যায়, এর থেকে যেন দূরে থাকে। তাদের এই ভ্রান্ত ধারণা বর্তমানে ইতিমধ্যে অনেকটা লাঘব হয়েছে। অনেক অভিভাবকই ছাত্রছাত্রীদেরকে অর্থনীতি নেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। সুতরাং সাধুবাদ সেই অভিভাবকদের, সাধুবাদ সেই শিক্ষার্থীদের যারা অর্থনীতির মতো একটা গ্রহণযোগ্য বিষয় হিসাবে পড়ার সুযোগ লাভ করেছ। সুতরাং আমরা একটু দেখি যে অর্থনীতি আসলে কি। প্রথমে আমরা জানি যে যারা অর্থনীতি পড়ছে না তারা কি অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত নয়? মূলত প্রত্যেকটা মানুষই অর্থনীতির সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। সমস্ত মানুষেরই ভোগের প্রয়োজন, যেটা অর্থনীতির আলোচ্য বিষয়। অনেকের উৎপাদন করছে, আয় করছে, ব্যয় করছে, বিনিয়োগ করছে, সঞ্চয় করছে। সুতরাং সবকিছুই অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। সুতরাং যারা অর্থনীতি পড়ছে না তারাও কোনো না কোনো ভাবে অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। সুতরাং অর্থনীতি ছাড়া মানুষের জীবন চলতে পারে না। আমরা অনেকেই উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থনীতিতে অনীহা পোষণ করি। মনে পড়ে আমার কলেজের সাবেক বিভাগীয় প্রধান, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোহাম্মদ আসাদুজ্জামান স্যার বলেছিলেন যে মানবিক বিভাগের প্রত্যেক ছাত্রকে অবশ্যই অর্থনীতি পড়া প্রয়োজন। আমরা জানি উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরে আমাদের যে অনার্সের পড়ার যে সুযোগ আমরা পাব, সেখানে মানবিক বিভাগের প্রত্যেকটা সাবজেক্ট, এমনকি বিবিএ অনার্স যারা করবে, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, এই সমস্ত সাবজেক্টে যারা অনার্স করবে তাদেরকে বাধ্যতামূলকভাবে অর্থনীতি পড়তে হবে। সুতরাং অর্থনীতিকে ছেড়ে যাওয়ার উপায় নেই। আজ যারা অর্থনীতি থেকে দূরে আছো, ইন্টারমিডিয়েট পাশ করার পরে অনার্সে গিয়ে যখন ভর্তি হবা তখন দেখবা যে অর্থনীতি তোমাদের বাধ্যতামূলকভাবে ঘাড়ে চেপে বসবে। সুতরাং যারা অর্থনীতি নিয়েছো, নিঃসন্দেহে আমি বলবো একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছো, ভালো একটা সাবজেক্ট পড়ার সুযোগ তোমরা পাবে। অর্থনীতি কি? অর্থনীতির ইংরেজি শব্দ ইকোনমিক্স। শব্দটি গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে এসেছে। ঐকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। সুতরাং শব্দগত দৃষ্টিকোণ থেকে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে বলেছেন যে অর্থনীতি হচ্ছে গৃহ পরিচালনার বিজ্ঞান। সুতরাং গৃহ পরিচালনার বিজ্ঞান কোনটি? অর্থনীতি। অর্থনীতি পড়লে জানা যাবে কিভাবে আমাকে গৃহ পরিচালনা করতে হবে। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ 1776 সালে একটি গ্রন্থ রচনা করেছেন, যে গ্রন্থটির নাম অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। সংক্ষেপে গ্রন্থটির নাম হচ্ছে ওয়েলথ অফ নেশনস। এই গ্রন্থে অ্যাডাম স্মিথ শুরুতেই বলেছেন ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ, অর্থাৎ অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান।
অর্থনীতি জাতিসমূহের সম্পদের কারণ ও প্রকৃতি অনুসন্ধান করে। সুতরাং তোমাকে যদি প্রশ্ন করা হয় সম্পদের বিজ্ঞান কোনটি, তাহলে এক কথায় উত্তর দেব আমরা, সম্পদের বিজ্ঞান হচ্ছে অর্থনীতি। পৃথিবীতে অনেক বিষয় রয়েছে, কিন্তু সম্পদের বিজ্ঞান বলে যে বিষয়টিকে আখ্যায়িত করা হয় সেই বিষয়টির নাম হচ্ছে অর্থনীতি। কিভাবে সম্পদ আহরণ করতে হবে এবং এই সম্পদ কিভাবে ব্যবহার করতে হবে এই সংক্রান্ত আলোচনাই হচ্ছে অর্থনীতির আলোচনা। 1890 সালে আলফ্রেড মার্শাল, নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, তিনি একটি গ্রন্থ রচনা করেছেন দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স নামে। এই প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে আলফ্রেড মার্শাল অর্থনীতিকে বলেছেন, ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। অর্থাৎ অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে। মার্শালের কাছে প্রশ্ন করা হয়েছিল, এই সাধারণ কার্যাবলী বলতে কি বোঝায়? হোয়াট ইজ দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ? মার্শাল বলেছিল যে সাধারণ কার্যাবলী হচ্ছে কিভাবে মানুষ অর্থ উপার্জন করে এবং এই অর্থ কিভাবে ব্যয় করে, অর্থাৎ অর্থ আয় এবং অর্থ ব্যয় সংক্রান্ত কার্যাবলীর নামই হচ্ছে সাধারণ কার্যাবলী। এই যে সাধারণ কার্যাবলী, মানব জীবনের সাধারণ কার্যাবলী জানার জন্য অর্থনীতি পাঠ করা একান্ত প্রয়োজন। কিভাবে আমি অর্থ উপার্জন করব এবং এই অর্থ কিভাবে ব্যয় করব, সুতরাং অর্থ আয় এবং অর্থ ব্যয় সংক্রান্ত কার্যাবলী পালন করতে গেলে আমাকে অর্থনীতি পড়তে হবে। 1931 সালে আধুনিক অর্থনীতিবিদ এল রবিন্স দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স নামে একটি গ্রন্থ রচনা করেন, যে গ্রন্থে তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ইকোনমিক্স ইজ এ সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার as a relationship between ends and scarce means which have alternative uses। অর্থাৎ অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী মানবীয় আচরণ বিশ্লেষণ করে। সুপ্রিয় শিক্ষার্থী, এই সংজ্ঞা থেকে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় মানব জীবনের অভাব কেমন, আমরা উত্তর দেব মানব জীবনের অভাব অসীম। যদি প্রশ্ন করা হয় সম্পদ কেমন, তাহলে বলবো সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ হলেও এল রবিন্স বলেছেন তাহলে ঘাবড়ানোর কোনো বিষয় নয়, কারণ সীমিত সম্পদ হলেও এই সীমিত সম্পদের বিকল্প ব্যবহারযোগ্য ক্ষমতা রয়েছে। সুতরাং বিকল্প ব্যবহারের মাধ্যমে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণ করতে হবে, এই শিক্ষাটা দিচ্ছে আমার অর্থনীতি। অর্থনীতি পড়লে জানা যাবে আমি সীমিত সম্পদ কিভাবে ব্যবহারের মাধ্যমে আমি অনেক বেশি পরিমাণ অভাব পূরণ করতে সক্ষম হব। তাহলে সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করতে হলে আমাকে অবশ্যই সম্পদের বিকল্প ব্যবহার করতে হবে। আর সম্পদের বিকল্প ব্যবহার কি? মনে করি আমার এক খণ্ড জমি রয়েছে, এই এক খণ্ড জমিতে আমি ফসল উৎপাদন করতে পারি, না হয় এখানে অধিক লাভের আশায় ফসল উৎপাদন বাদ দিয়ে আমি এখানে নার্সারি স্থাপন করতে পারি, অথবা আরো বেশি লাভের আশায় ওই এক খণ্ড জমিকে আমি পুকুর খনন করে এক পাশে আমি মৎস্য চাষ করতে পারি, অপর পাশে ধান আবাদ করতে পারি, সেখানে আবার একটা হাঁসের খামার তৈরি করতে পারি, আবার পুকুরের চালায় আমরা সবজি চাষ করে অনেকভাবে লাভবান হতে পারি। সুতরাং এই যে সাধারণভাবে উৎপাদন না করে আমি উৎপাদনের পরিবর্তে যদি আমি নার্সারি স্থাপন করি, অথবা সেখানে যদি পুকুর খনন করে মৎস্য চাষ, হাঁস পালন, সবজি চাষ এবং ধান উৎপাদন বিভিন্নভাবে আমি যদি উৎপাদন পরিচালনা করি, তাহলে এটাই হবে সম্পদের বিকল্প ব্যবহার। এখন ফসল উৎপাদন করে যদি 10,000 টাকা পাওয়া যায়, তাহলে নার্সারি স্থাপন করে দেখা যাচ্ছে আমার 30,000 টাকা আমি আয় করতে পারবো। সুতরাং 10,000 টাকা দিয়ে আমি বেশি পরিমাণ অভাব পূরণ করতে পারবো না, যেটা 30,000 টাকা দিয়ে পারবো। সুতরাং ফসল উৎপাদন বাদ দিয়ে আমি যদি সেখানে নার্সারি স্থাপন করি, তাহলে এটাই হবে সম্পদের বিকল্প ব্যবহার। আর এই বিকল্প ব্যবহারের মাধ্যমে মানুষ অসীম অভাব মোকাবেলা করছে সীমিত সম্পদের মধ্য দিয়ে। এই সংক্রান্ত আলোচনা যে গ্রন্থে বা যে শাস্ত্রে
রয়েছে সেই শাস্ত্রের নাম হচ্ছে অর্থনীতি। মার্শাল এল রবিন্সের সংজ্ঞা বিশ্লেষণ করলে এর তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক হচ্ছে অসীম অভাব, দুই সীমিত সম্পদ এবং তিন সম্পদের বিকল্প ব্যবহার। আর আধুনিক কালের অর্থনীতিবিদদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বিজ্ঞানসম্মত যুগ উপযোগী সংজ্ঞাটি হচ্ছে এই এল রবিন্স প্রদত্ত সংজ্ঞা। আমরা ইতিমধ্যে জেনেছি অর্থনীতিবিদদেরকে তিনটা শ্রেণীতে ভাগ করা হচ্ছে: ক্লাসিক্যাল, নয়া ক্লাসিক্যাল এবং আধুনিক অর্থনীতিবিদ। ক্লাসিক্যাল মতাদর্শে বিশ্বাসী যে সমস্ত অর্থনীতিবিদগণ তাদেরকে বলা হয় ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক। অ্যাডাম স্মিথ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। অ্যাডাম স্মিথকে কেন অর্থনীতির জনক বলা হয় সে সম্পর্কে একটু ধারণা থাকা জরুরি। 1976 সালের পূর্বে অর্থনীতিকে কোনো স্বতন্ত্র বিষয় বলে বিবেচিত হতো না। তখন অর্থনীতিকে বলা হতো পলিটিক্যাল ইকোনমি বা রাজনৈতিক অর্থনীতি। অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশনস প্রকাশের পর এই গ্রন্থে অর্থনীতির অনেক বিষয়কে তিনি এমনভাবে উপস্থাপন করলেন যেখান থেকে অর্থনীতি একটা স্বতন্ত্র বিষয় হিসাবে রূপ লাভ করলো। আর যেহেতু অ্যাডাম স্মিথের মাধ্যমে এই অর্থনীতির সূত্রপাত ঘটেছে, এই জন্য অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। আমরা এল রবিন্সের সংজ্ঞা বিশ্লেষণ করলে এখানে আমরা জানতে পেরেছি যে অভাব অসীম এবং সম্পদ সীমিত। এই সীমিত সম্পদকে আধুনিক অর্থনীতিবিদগণরা বলেছেন সম্পদের দুষ্প্রাপ্যতা। তোমাকে প্রশ্ন করা যদি হয় সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝায়, তুমি উত্তর দেবে যে মানব জীবনের অভাব অসীম, কিন্তু এই অসীম অভাব পূরণের ক্ষেত্রে প্রয়োজনীয় সম্পদের স্বল্পতার নামই হচ্ছে দুষ্প্রাপ্যতা। সুতরাং অর্থনীতি হচ্ছে, আধুনিক অর্থনীতিবিদগণ বলেছেন যে অর্থনীতি হচ্ছে এই দুষ্প্রাপ্যতার বিজ্ঞান। আর এই দুষ্প্রাপ্যতার কারণে মানুষের অভাব অসীম, কিন্তু সকল অভাবের গুরুত্ব সমান নয়। অভাবের গুরুত্ব অনুসারে কোনো একটা বিশেষ অভাব পূরণের উদ্দেশ্যে নির্ধারণ করা, বেছে নেওয়াকে বলা হচ্ছে নির্বাচন বা বাছাই। প্রশ্ন এভাবেও হতে পারে, তোমার যে নির্বাচন বা বাছাই বলতে কি বোঝায়? তাহলে আমরা বলবো মানুষের জীবনের অভাব অসীম, কিন্তু সকল অভাব এক রকম নয়, সকল অভাব সমান নয়। কোনো কোনো জিনিসের অভাব বেশি, আবার কোনো কোনো জিনিসের অভাব কম। সুতরাং যে জিনিসের অভাব বেশি সেটা আমি আগে পূরণ করব, যে জিনিসের অভাব কম তা সেটা আমি পরে পূরণ করব। এভাবে অভাবের গুরুত্ব অনুসারে কোনো একটা বিশেষ অভাব পূরণের উদ্দেশ্যে যদি আমি বেছে নেই, তাহলে এটাই হবে নির্বাচন বা বাছাই। আমরা জেনেছি যে 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যাগনার ফিশ অর্থনীতিকে দুটি পৃথক শাখায় বিভক্ত করেছেন, যার একটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি শব্দ মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে, যার অর্থ ক্ষুদ্র বা ছোট। সুতরাং অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশের আলোচনা করা হয় সেই অংশকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অপরদিকে সামষ্টিক অর্থনীতির ইংরেজি শব্দ ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো শব্দের অর্থ, ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে, যার অর্থ বৃহৎ বা বিশাল। সুতরাং অর্থশাস্ত্রের যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশের আলোচনা না করে বৃহৎ অংশের আলোচনা করা হয়, তখন ওই শাখাকে বলা হবে সামষ্টিক অর্থনীতি। একজন ব্যক্তির আয়, একটি দ্রব্যের দাম, একজন ব্যক্তির চাহিদা, একটি ফার্মের উৎপাদন প্রভৃতি ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। অপরদিকে সামগ্রিক আয়, জাতীয় আয়, সামগ্রিক উৎপাদন, ভোগ, বিনিয়োগ, এই সব কিছু হচ্ছে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। সুতরাং ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা লাভ করা যাবে না। একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড কেমন, একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে গেলে আমাকে অবশ্যই সামষ্টিক অর্থনীতি আলোচনা করতে হবে।
ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে মৌলিক কোনো বিরোধ নেই, বরং অনেক বিষয়ে তারা একে অপরের পরিপূরক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 2020-2021 শিক্ষাবর্ষের নবাগত ছাত্রছাত্রী, তোমাদের আগমন পাংশা সরকারি কলেজে তোমাদের আগমন একটা অনন্য দৃষ্টান্ত। তোমাদের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নয়ন হবে, তোমাদের কারণে শিক্ষকদের মান মর্যাদা অনেক উচ্চ স্তরে উপনীত হবে, পিতামাতার প্রতি সদয় আচরণ করবে এবং মাদকাসক্তর যে কুফল, সেখান থেকে তোমরা সেই মাদকাসক্তের ভয়াবহ সবল থেকে তোমরা দূরে থাকবে, নিরাপদে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী সময়ে আরো একটা কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে পুনরায় অনলাইনে কথা হবে, আবার দেখা হবে। সে কামনায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।